অভিষেক ঠিক আছে, ওম নমঃ শিবায়। সৌম্যদীপ দুটো আছে এবার, সৌম্যদীপ 1 সৌম্যদীপ 2। এই নিয়ে 3 নম্বর রাইডে আমার মনে হয় লিডও ঢুকেছে, তার 10 সেকেন্ড পর আমিও ঢুকেছি। চুলটা এমন কেটে এসেছে যাতে ব্লগে ওকে চিনতে না পারে। ভালোবাসা আমাদের এরকম শুট হচ্ছে, খুব ভালো। হ্যালো হ্যালো। গুড মর্নিং, এখন বাজে সকাল 5:59 আর আমরা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আজকে ব্লগটা শুরু করছি অনেক দিন পর। কিন্তু আমার বাড়ির সামনে এরমভাবে দাঁড়িয়ে একটা ব্লগ শুরু করতে চলেছি অনেক দিন পর। যারা রেগুলার ভিউয়ার্স আমাদের তারা নিশ্চয়ই ব্যাপারটা জানো। আর দেখতে পাচ্ছ এরকম ঘেমে নিয়ে একাকার অবস্থা, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম রয়েছে। আর তার সাথে আজকে আমরা লাগেজ সেট করতে গিয়ে হাঁপিয়ে গেছি, বিশেষ করে এই ছেলেটা লাগেজ সেট করতে গিয়ে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, কারণটা এখানে আসো, কারণটা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার লাগেজ, ঠিক আছে? এটা আমার লাগেজ। এই লাগেজটা হচ্ছে সৌরভদার, আর সৌরভদার সাথে আমাদের সঙ্গে আরেকজন রাইডার যাচ্ছে সৌম্যদীপ। তো ওর লাগেজও এর মধ্যে রয়েছে। হ্যাঁ, মানে সৌরভদা কি করলো বুঝতে পারলাম না। আমি দুটো লাগেজ একসাথে ঢোকালাম, লোকে টাইট করে বাঁধলাম, ক্লান্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে আমাদের সাথে এইবারে একজন ফটোগ্রাফার ভিডিওগ্রাফার যাচ্ছে, তার নামও সৌম্যদীপ। আমাদের বান্টুর নামও সৌম্যদীপ, তার নামও সৌম্যদীপ। তো সৌম্যদীপের কালকে সন্ধ্যেবেলা এখানে আসার কথা ছিল, আমার বাড়িতে আসার কথা ছিল, আর ও থেকে যাওয়ার কথা ছিল এখানে। সন্ধ্যেবেলায় কিন্তু লাগেজগুলো বেঁধে রাখার কথা ছিল, কিন্তু ও একটু লেট করে এসছে, রাত 11টায় এসছে, তাই জন্য আর লাগেজ সেট করে রাখা যায়নি। আমার বাড়িতেই ছিল সৌম্যদীপ, আর তার সাথে সাথে আমি কিন্তু ছিলাম না, আমি গেছিলাম কোয়েম্বাটুরে গিয়ে আমি কি করেছি সেই ব্লগ কিছুদিন পরে আসবে, কারণ আমার কিছু বাধ্যবাধকতা রয়েছে, আগে থেকে আমি কিছু ডিসক্লোজ করতে পারবো না। সেই ব্লগ কদিন পরে আসবে। যারা আমার ইনস্টাগ্রাম স্টোরি দেখেছো তারা জানো যে আমি কোয়েম্বাটুর গেছিলাম। গতকাল রাত্রিবেলা প্রায় 1:30 নাগাদ আমি বাড়িতে এসে পৌঁছেছি, আর আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়ছি 6টার সময়। মানে ঘুমও সেরকমভাবে হয়নি, আর বিধ্বস্ত হয়ে গেছি পুরো একদম। তো এখানে রয়েছে পুচু খাচ্ছে ক্যাট ফুড, ঠিক আছে সবকিছু। ঘুম হয়েছে রাত্রিবেলা? ঘুমটা হয়নি, আমি ছিলাম না তো ওই জন্য ঘুম হয়নি। সত্যি তাই। ও এইবারে আমার কিন্তু কোমরের নতুন বেল্ট এসছে, এটা দেখানোটা দরকার ছিল। জাস্ট বেরোবো তার আগে হয়ে গেছে একটা বড় প্রবলেম। বান্টু তো এই বাঞ্জি দিয়ে এগুলোকে লাগিয়ে দিয়েছিল ব্যাগগুলোকে, হঠাৎ করে বাঞ্জিটা না ছিঁড়ে গেছে। মানে ভাগ্যিস রাস্তায় ছেড়ে নি, মানে রানিং বাইকে বাঞ্জি ছিঁড়লে মুশকিল হতো। টকাস করে একটা আওয়াজ হলো, ছিঁড়ে গেল, অটোমেটিক বাঞ্জিটা পুরো খুলে গেল। চলো মা, আসছি, চলো আসছি ভাই। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম তাহলে, 6:21 বাজে। এ বাবা, প্রথমেই এটা লুজ হয়ে গেছে দেখতে পাচ্ছি। অরুণাচল ট্রিপে আমার লুকিং গ্লাসটা নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো। আমি মাঝখানে সার্ভিসিংয়ে গেছিলাম, তখন এটাকে চেঞ্জ করেছি, কিন্তু ঢিলা হয়ে গেছে দেখতে পাচ্ছি। তার সাথে ফিউল আপ করে রাখা দরকার ছিল, কিন্তু সেটাও আমার করা হয়নি। লেস দ্যান 90 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। টিমকে বলাই ছিল যে তেল যাতে ভরিয়ে রাখে। আমি যেহেতু ছিলাম না, আমাকে এইটুকুনি তো গ্রেস দেওয়া যেতেই পারে, মানে আমাকে এইটুকুনি ছাড় দেওয়া যেতেই পারে। ফাইনালি তাহলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে উঠে পড়েছি। আজকে আমাদের গন্তব্য কোথায় সেটা টাইটেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রায়গঞ্জ। প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার, কিন্তু শিলিগুড়ি থেকে রায়গঞ্জের প্ল্যানে শিফট করা হয়েছে। তার কারণ হচ্ছে বিভিন্ন রকমের বাইক রয়েছে আমাদের কাছে, অনেক রাইডার আমরা একসাথে যাচ্ছি, তো সবার ক্যাপাসিটি সমান হতে নাও পারে। মানে যখন অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে প্ল্যান করা হচ্ছিল রাইডটা, তখন মানে যারা রাইডার পার্টিসিপেট করতে চাইছে তাদের মধ্যেও অনেকে সাজেশন দিয়েছিল যে প্রথম দিন শিলিগুড়ি না গিয়ে রায়গঞ্জ গেলে ভালো হয়। তাই জন্যই অ্যাডভেঞ্চারাস বাঙালির টিম থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে প্রথম দিন আমরা রায়গঞ্জ অবধি যাব। আজকে আমাদের সাথে কিন্তু টোটাল 26টা না 27টা বা 27টা বাইক জয়েন করতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে রাইডাররা জয়েন করবে, বিভিন্ন জায়গা থেকে। 26টা বাইকে টোটাল আমরা 32 জন যেতে চলেছি, 32 বা 33 জন। এটা সৌরভ আর বান্টু আরও খুব ভালোভাবে বলতে পারবে, কারণ ওরাই সব কিছু দেখেছে, মানে সব কিছু হিসাবপত্র ওদের কাছেই রয়েছে, তো ওরাই আরও ভালোভাবে বলতে পারবে। তো 26টা বাইক 27টা বাইক যখন একসাথে রাস্তায় চলে কীরকম দেখতে লাগে আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা।
আমাদের আজকে ফার্স্ট মিট আপ ছিল হচ্ছে সায়েন্স সিটিতে, সায়েন্স সিটি একদম গেটের সামনে। তো যেহেতু বান্টুর লাগেজ লোড করতে একটু সময় লেগে গেছে, তাই জন্য সৌরভ চলে এসছে। তো সৌরভ হয়তো এখানে সবাইকে কিছু ডকুমেন্টস থাকে সেগুলো সাইন করিয়ে নিয়ে সেকেন্ড মিট আপ পয়েন্টের দিকে রওনা দিয়ে দিয়েছে। সেকেন্ড মিট আপ পয়েন্ট হচ্ছে মধ্যমগ্রাম। তোমার বাড়ি কোথায়? তো দেখা হয়েছে সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে। তো দেখা হয়েছে হঠাৎ করে, বলছে অনেকদিন ধরে খোঁজার চেষ্টা করছিলাম, আজকে হঠাৎ দেখা হয়ে গেল। কৈখালিতে মারাত্মক জ্যাম, মারাত্মক জ্যাম। আমি ঘন্টা চারেক আগে এখান থেকে ক্রস করেছি, তখন কি ফাঁকা ছিল রাত্রিবেলা। মধ্যমগ্রাম সিগন্যাল। আগের বার যখন আমরা শিলিগুড়ি গেছিলাম তখন মধ্যমগ্রাম থেকে লেফট সাইডে নিয়ে নিয়েছিলাম, নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেছিলাম আমরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী থেকে আবার রানাঘাট নিয়েছিলাম মদনপুরের ভেতরের রাস্তা দিয়ে। এইবারে কিন্তু আমরা সেই রাস্তাটা নেব না, আমরা একদম সোজা NH34 বা NH12-এই থাকবো। তো আস্তে আস্তে তোমাদের সাথে প্ল্যানটা শেয়ার করছি। এখন বাইকাররা সব এখানে দাঁড়িয়ে আছে, মোটামুটি রেডি সবাই। হ্যালো হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। দেরি করে ফেললাম একটু। চলো একদম সব গিয়ে কৃষ্ণনগরে কথা হবে, অলরেডি আমরা লেট হয়ে গেছি। হ্যাঁ সৌভিক নাকি এটা? সাবাস। হ্যালো, অরবিন্দ নামটা খুব সমস্যা লাগছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একদম কৃষ্ণনগরে গিয়ে ভালো করে কথা হবে, ঠিক আছে? অলরেডি লেট করে ফেলেছি আমরা একদম। অভিষেক ঠিক আছে? ওম নমঃ শিবায়। আমি ভরিয়ে নিলাম পেট্রোল, সব বাইকাররা আগে চলে গেছে। এবার আমি যাব, সবাইকে ধরে নেবো এক্ষুনি, অসুবিধা নেই। তো এখন বাজে হচ্ছে সকাল 7:09 আর আমরা বারাসাত ঢুকছি। আজকে আমাদের যে জার্নি রয়েছে রায়গঞ্জ অবধি, রায়গঞ্জের বাদশা হোটেলে আমরা স্টে করব। সমস্ত কিছু বুকিং কিন্তু ডান। এখন আমরা যাব হচ্ছে বারাসাত, তারপরে একদম বারাসাত থেকে জাগুলি অবধি রাস্তা এখন মোটামুটি ভালো হয়ে গেছে, রাস্তায় টাপ্তি মারার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো রাস্তা ভালোই পাবো আমরা। তো এখন জাস্ট আমরা বারাসাত, তারপরে রানাঘাট, কৃষ্ণনগরে আমাদের হল্ট রয়েছে, মানে ব্রেকফাস্টের হল্ট রয়েছে। কৃষ্ণনগরের পরে বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ। তো টোটাল আমাদের 435 কিলোমিটার জার্নি করতে হবে আজকে। 33 কিলোমিটার চলে এসেছে। কৃষ্ণনগর 89 কিলোমিটার, আমাদের নেক্সট হল্ট হচ্ছে কৃষ্ণনগরে। বারাসাত হালাবরতলা মোড়, এখান থেকে কিন্তু চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর যাওয়া যায় দিক দিয়ে। এর সামনে রয়েছে ডি বাপি। বনি কিন্তু অলরেডি আমাকে বলে দিয়েছে ফেরার সময় ডি বাপি থেকে বিরিয়ানি খাবে। বারাসাতের পর থেকে সন্তোষপুর অবধি রাস্তা মোটামুটি বেশ চওড়াই ছিল, একটু তাপ্তি মারা ছিল। সন্তোষপুরের পর থেকে, সন্তোষপুরই মোস্ট প্রবলি জায়গাটার নাম সন্তোষপুর, ডান দিকে দত্তপুকুর চলে গেল। সন্তোষপুরের পর থেকে জাগলি অবধি রাস্তা একটু ন্যারো রয়েছে, মানে এরকম 2 লেন রাস্তা। এই সন্তোষপুর থেকে জাগলির ডিস্টেন্স ওই 20 কিলোমিটার মতো হবে, 20 কিলোমিটার। ওই 20 কিলোমিটার রাস্তা একটু ন্যারো হবে, তবে দেখতে পাচ্ছি নতুন পিচ করেছে, আশা করছি ভালোই হবে রাস্তা। লাস্ট টাইম যখন শিলিগুড়ি থেকে ফিরলাম তখনই দেখে নিয়েছিলাম যে এই রাস্তাটা ভালো হয়ে গেছে। আর আমার মতে এই রাস্তাটা যেহেতু ভালো হয়ে গেছে, আর রানাঘাটে ফ্লাইওভারে শুনছি খুলে গেছে, রানাঘাটে যে মিশন গেট, মানে যে রেল গেট রয়েছে রানাঘাটের, তার উপরে যে ফ্লাইওভার সেটা খুলে গেছে। যদি সত্যি তাই হয় তাহলে এখন NH34 বা NH12 হচ্ছে শিলিগুড়ি যাওয়ার বেস্ট রাস্তা। চলো রাস্তা সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাদের দেবো, আর এটাও বলে দেবো যে কোন রাস্তা দিয়ে শিলিগুড়ি গেলে এখন সুবিধা হবে। সৌরভ যা বললো, এখন আমাদের সাথে 19টা বাইক রয়েছে। আমি জানি না সেটা আমাদের 3টে বাইক ধরে বললো কি না, সেটা জানি না। তবে কৃষ্ণনগরে গিয়ে ক্যালকুলেশন করবো। কৃষ্ণনগর থেকেও কিছু জন অ্যাড হবে আমাদের সাথে, তার সাথে বহরমপুর থেকেও মনে হচ্ছে অ্যাড হবে, বা মোরগ্রাম থেকে অ্যাড হবে, এরকম কিছু জানা আছে আমার। আর তার সাথে রায়গঞ্জ থেকেও আমাদের সাথে অ্যাড হবে কিছু বাইকার। পেয়ে গেছি আমরা 4 লেন, রানাঘাট, শিলিগুড়ি, কল্যাণী, সব স্ট্রেট। বরাবরের মতো এবারেও আমাদের লিড করছে হচ্ছে আমাদের বান্টু। সৌম্যদীপ দুটো আছে এবার, সৌম্যদীপ 1, সৌম্যদীপ 2। সৌম্যদীপ 2 হচ্ছে এইবারে অ্যাডভেঞ্চারাস বাঙালির সমস্ত ফটোগ্রাফি ভিডিওগ্রাফির দায়িত্বে রয়েছে। ওই হচ্ছে কন্টেন্ট হেড বলতে পারো। হ্যাঁ বললাম, ওই 20 কিলোমিটার মতো রাস্তায় আমরা 2 লেন পেয়েছি, তারপরে এরকম 4 লেন। আমি জানি না কতক্ষণ চলবে। লাস্ট টাইম যখন গেছিলাম মাঝে 4 লেন পেয়েছি, মাঝে আবার 2 লেন রাস্তা পেয়েছি, আবার মাঝে ডাইভারশনস পেয়েছিলাম। তো এইবারে জানি না
কি হবে। যদি রাস্তা এরকম থাকে তাহলে তো কথাই নেই, আমরা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে কৃষ্ণনগরই পৌঁছে যাবো। এইবারে কিন্তু কল্যাণীকে বাইপাস করার পর ফ্লাইওভার তৈরি হয়ে গেছে, ফ্লাইওভার চালু হয়ে গেছে। আগেরবারে কিন্তু আমরা নিচ দিয়ে গেছিলাম। এদিকে দেখতে পাচ্ছ কল্যাণী এমস 2 কিলোমিটার, এখান থেকে কল্যাণী 8 কিলোমিটার, কল্যাণী এক্সপ্রেসওয়ে আবার 10 কিলোমিটার। অ্যাডভেঞ্চারাস বাঙালি যে রাইডটা অর্গানাইজ করে, এখানে যে ছেলেগুলো ব্যাক সাপোর্ট দেয়, মানে সত্যি তাদেরকে কিন্তু একটা হ্যাটস অফ করতেই হবে। এতগুলো বাইকারকে মানে মেনটেন করা, সামনে একজন লিড করছে, টেল করছে, তাদের জন্য খাটা, তাদেরকে সার্ভিস দেওয়া সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার। আমি তো খালি জাস্ট হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, বনিও অনেক কাজ করে অ্যাডভেঞ্চারাস বাঙালির ট্রিপে, আমি তো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই। কিন্তু সত্যি বাকি যেসব ছেলেরা রয়েছে মানে তাদের হ্যাটস অফ সত্যিই করতে হবে। লেফট সাইডের এই বাইকটা দেখো, সুপার মেটিয়ার 650, দেখতে কিন্তু দারুণ লাগছে। ডাবল সাইলেন্সার রয়েছে, দু সাইডে দুটো সাইলেন্সার রয়েছে, আর তার সাথে চাকাটাও বেশ মোটা। বাকি অন্য মেটিয়ারের থেকে এই চাকাটা মনে হচ্ছে একটু বেশি মোটা, বেশ একটা বাবার ফিল আছে, একটা হার্লে ডেভিডসনের ফিল রয়েছে কিন্তু সুপার মেটিয়ার 650টাতে। কালারটাও খুব সুন্দর। এটা কি রানাঘাটের মিশন গেট ফ্লাইওভার? ঠিক বুঝতে পারছি না, ট্রেন লাইন কি দেখতে পাচ্ছি আমি সামনে? কিছু বলা নেই। আরে বাবা, নিচে রয়েছে লেভেল ক্রসিং, মিশন গেট রানাঘাটের বিখ্যাত লেভেল ক্রসিং। প্রত্যেকবার যাওয়ার সময় বাইক নিয়েও এখানে দাঁড়িয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ। এবার কি সুন্দরভাবে ক্রস করে বেরিয়ে এলাম। মানে দেখো খালি ফাঁকা, দেখো পুরো এরকম ফাঁকা ফ্লাইওভার দিয়ে ক্রস করে বেরিয়ে এলাম। সামনে রয়েছে মনোরমা হসপিটাল, সামনেও একটা ফ্লাইওভার রয়েছে, মনে হচ্ছে কোর্ট মোড়ে আমরা পেরিয়ে চলে যাব। আর এই রাস্তা নিয়ে কোনো কিছু কথা বলারই নেই। NH34 NH12 ইজ দ্য বেস্ট রোড শিলিগুড়ি যাওয়ার জন্য। টাইম কি বলছে? টাইম আমি টেল হয়ে 120তে বাইক চালিয়েছি আজকে। সবাই চালাচ্ছে, রাইড হবে এবার। আমার খুব খুশি আমি। বাড়িতে বলছি তুমি কাদের সাথে যাচ্ছ তো জানি না। হ্যাঁ, তো আমি বললাম যে বৈদিক চ্যাটার্জি আছে, ব্লগ দেখবে, ওখানে একটা মেসেজ করে দেবে, আমার খবর। এমনি কারো কোনো সমস্যা হয়নি তো? তেল ভাই কোনো সমস্যাই নেই। এবার তো মনে হচ্ছে মানে আমি লিডের থেকেও মাঝে মধ্যে চলে যাচ্ছিলাম। দুর্দান্ত টিম, মানে ফাটিয়ে দিয়েছে। এই নিয়ে 3 নম্বর রাইডে আমার মনে হয় লিডও ঢুকেছে, তার 10 সেকেন্ড পরে আমিও ঢুকেছি। আর তার সাথে রাস্তাও খুব ভালো পেয়েছি আমরা। রানাঘাট যে আমরা এত সুন্দরভাবে ক্রস করে যাব এটা কিন্তু আমাদের ধারণা ছিল না, আমার তো ধারণা ছিল না। খুব সুন্দরভাবে রানাঘাট ক্রস করে এসেছি। আমি খুব সুন্দর একটা গিফট পেয়েছি, হচ্ছে শঙ্খ এনে দিয়েছে। এই যে ব্ল্যাক কালারের লজেন্সটা রয়েছে, এটা হচ্ছে ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ। ও কাকু এনে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ কাকু। আমার একটু চোট আছে, তাই জন্য ব্রেকফাস্ট করার আগে ওষুধটা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। সকালবেলা 2টো ওষুধ রয়েছে, বিফোর ব্রেকফাস্ট, আফটার ব্রেকফাস্ট নেই, লাঞ্চের পরে আছে। আমরা সবাই খুব লাইট খাওয়া দাওয়া করছি। কি খাচ্ছিস? খুব লাইট খাওয়া দাওয়া করছি, টক দই, একটা পরোটা, অল্প চানা। এরকম অন্ধকার লাগছে জায়গাটা। রাজাদার জীবনের অন্ধকার, রাজাদার জীবনের মতো অন্ধকার থেকে সব। আচ্ছা, এইবারে ট্রিপে আমাদের একটা নতুন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে ওয়াকি টকি। বুঝতেই পারছো যে এত বড় একটা লাইন আপ, বাইকের লাইন আপ, এই লাইন আপটাকে ঠিকঠাক মেনটেন করা একটু ডিফিকাল্ট কাজ। তো সেই ডিফিকাল্টি লেভেলটা একটু কমিয়ে আনার জন্যই ওয়াকি টকির ব্যবহার করছি আমরা। দেখা যাক, অলরেডি ব্যবহার শুরু হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই জাস্ট প্রেস করবো আর বলবো। সৌরভ, তুই কি করছিস? ব্রেকফাস্ট করেছিস?
আর ব্রেকফাস্ট করার আগে যেটা তোর পাচ্ছিল সেটা কি করেছিস? যে এখন আমরা রোদে বেরোতে চলেছি, হ্যাঁ, তো অনেক সময় কি হয় খাওয়া দাওয়ার পরে অনেক রোদে ঘুম পেতে পারে, অনেকে রাত্রিবেলা হয়তো ভালো করে ঘুমায়নি তার জন্য ঘুম পেতে পারে। কেউ যদি খুব ড্রাউজি ফিল করো তো অবশ্যই বাইক সাইড করে দাঁড়াবে, কোনো চান্স নেবে না। অস্বস্তি ফিল করলে সাইড করে দাঁড়াবে, চান্স নেবে না। ড্রাউজিনেস কমানোর জন্য একটা সাবস্টিটিউট দিচ্ছি, খুব একটা মানে হেলদি না হলেও এটা কাজ করবে, ঠিক আছে? সবাই নিজের কাছে রাখো এবং প্রয়োজন মতো ইউজ করো। সরকারবাবু থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে পরোটা আর তরকারি খেলাম আর তার সাথে টক দই, আর সবাইকে স্টিং দেওয়া হয়েছে। স্টিংটা যদিও রেকমেন্ডেড নয়, কিন্তু বুঝতেই পারছো কলকাতা থেকে রায়গঞ্জের রাইড প্রায় 400-450 কিলোমিটারের রাইড, মানে এরকম একটা বড় রাইডে বেরোনোর আগের দিন এক্সাইটমেন্টে আর সেরকমভাবে ঘুমই হয় না। তো তাই জন্য সবাইকে একটা করে স্টিং দেওয়া হয়েছে যে ঘুমটা অন্তত 2-3 ঘন্টার জন্য যেন কেটে যায়। এমনিতে ব্রেকফাস্ট করার পরেই কিন্তু অল্প অল্প করে ঘুম পায়, আবার লাঞ্চ করার পরে পায়। এখন যদি একটা স্টিং সবাই খেয়ে নেয় তাহলে ঘুমটা একটু কেটে যাবে। কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা কিন্তু NH-12 একদম মাখন হয়ে গেছে, একদম মাখন হয়ে গেছে। তো সবাইকে আমি রেকমেন্ড করব যে এক্সট্রা আর ঘোরার কোনো দরকার নেই, ওল্ড দিল্লি রোড দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। খুব সুন্দরভাবে খুব স্মুথলি কিন্তু রানাঘাট হয়ে বেরিয়ে চলে আসতে পারে, মানে বারাসাত রানাঘাট হয়ে বেরিয়ে চলে আসতে পারে। কলকাতা থেকে শিলিগুড়ি এইবার যা রাস্তা দেখলাম, মানে NH-12-এর যা অবস্থা দেখলাম, তো খুব তাড়াতাড়ি কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে। সত্যি আছে, কৃষ্ণনগর কিন্তু আমরা সকাল 8টা 8:30টার মধ্যে পৌঁছে গেছি। যে টাইমে ওরা ফিক্স করেছিল বেরোবে বলে, তো সেই টাইমে নয়, আমাদের একটু বেরোতে লেটই হয়ে গেছিলো, কিন্তু তারপরেও যে টাইমে আমাদের কৃষ্ণনগর পৌঁছানোর কথা ছিল ওই টাইমেই পৌঁছেছি। নদিয়া জেলার বেথুয়াডাহরি বাস স্ট্যান্ড, নদিয়া জেলার বেথুয়াডাহরি কিন্তু একটু কনজেস্টেড এরিয়া। কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড। সামনের চাকা তুলতে পারিস না? আমি পারি, দেখাবো দোষ, পারি না, এমনি বললাম। সামনে আবার বেলডাঙা পড়বে, বেলডাঙা একটু কনজেস্টেড এরিয়া হবে, তারপরে আবার আমরা ভালো রাস্তা পাবো। এখন বাজে সকাল 10:25 আর আমরা পলাশি পৌঁছে গেছি। পলাশি মেমোরিয়াল, পলাশি স্মৃতিসৌধ। স্কুটি পিছনে আছে, স্কুটি তেল ভরবে, স্কুটির তেল নেই, যাদের তেল ভরবে হবে তারা ছায়াতে দাঁড়াতে পারে। বাকিদের নিয়ে হালকা একটু এগো, আমি হচ্ছে সরো থেকে নিয়ে আসছি। ঠিক আছে, এখন দাঁড়ানো মানে গরম লাগা, ওই জন্য আমরা 40-45-এ এগোচ্ছি, আস্তে আস্তে 50-এ এগোচ্ছি। ওরা পেট্রোলটা ভরে নিয়ে তারপরে আসবে। স্কুটির জন্য দাঁড়াতে হয়েছে, স্কুটির পেট্রোল প্রায় শেষ হয়ে আসছে। এই হচ্ছে বেলডাঙা জ্যাম। বেলডাঙায় একটু ন্যারো জায়গা, তার সাথে একটা ক্রসিং রয়েছে, ওই জন্যই কিন্তু এখানে বেশ জ্যাম হয়। বেলডাঙা দিয়ে গেলে ইগল ট্যাঙ্কি আর গ্লোব ট্যাঙ্কি দুটো আমি দেখাই আর কি। লাস্ট টাইম যখন শিলিগুড়ি থেকে ফেরত যাচ্ছিলাম তখন এই লেভেল ক্রসিংটা বন্ধ ছিল আর ট্রেন যাচ্ছিল, একটা মালগাড়ি ক্রস করছিল, তো এখানে কিন্তু বেশ জ্যাম হয়ে গেছিলো। বহরমপুর ক্রস করার পরে আমরা এক টুকরো ছাওয়া দেখতে পেয়েছি আর সেখানে সবাই আমরা একসাথে দাঁড়িয়ে পড়েছি। না, প্রথমে হাফ টিম এসছিলাম, কারণ হাফ টিম ছিল পেছনে, তারা স্কুটির জন্য দাঁড়িয়ে ছিল। স্কুটিতে যেহেতু একটু তাড়াতাড়ি তেল ভরতে হয়, তো স্কুটির তেল ভরার জন্য হাফ টিম দাঁড়িয়ে ছিল পেছনে। এখন আমরা সবাই একসাথে হয়ে গেছি আর এখানে একটু ছোট্ট আড্ডা সেশন চলছে। দেবুদা কিছু আলোচনার মধ্যে রয়েছে মনে হচ্ছে। বাবা কথা বলা বন্ধ করে দিয়েছে, এত দূরে যাচ্ছে। প্রথমবার? না না, আমি ফার্স্ট গিয়েছিলাম পুরুলিয়া। আচ্ছা, তারপরে এটা সেকেন্ড টাইম। কিরকম লাগছে, এক্সপিরিয়েন্স কেমন এতক্ষণ ধরে? অ্যাকচুয়ালি আমার মানে বাড়ি থেকে কালকে রাত্রিবেলা পর্যন্ত বলেছে যে তুই যেখানে প্রবলেম হবে ওইখানে হোটেল নিয়ে থেকে যাবি, তারপরে দিন ওইখান থেকে ব্যাক করে চলে যাবে। মেনলি আমার সবথেকে বিগ প্রবলেম ছিল আমার এই এতগুলো দিন ছুটি,
হ্যাঁ। এটা মানে খুব চাপের হয়ে হ্যাঁ সত্যি হঠাৎ করে বলেছে না ওই যে অ্যাডভেঞ্চারাস বাঙালি সৌরভ বলে ছেলেটা কোথায় গো, তো হঠাৎ রাইডে যাবি নাকি? আমার তো এরকমই ইচ্ছে হয়, তা কি করা যাবে, তাও তাও কত লোক ছুটি জোগাড় করে, মানে ভালো লাগছে। আমি যখন ভালো লাগছে। কথা বলেছিলাম, হ্যাঁ কথা বলে অলরেডি মানে বুকিং করে দিয়েছি। হ্যাঁ। তারপর আমি বললাম যে আমার কিন্তু এখনো ছুটির মেল করিনি। তো লাস্টের দিকে অনেকবার ফোন করেছিল, আমাদের স্লট যখন কি দেখি প্রায় সৌম্যদেব সৌম্য- একটু এগিয়ে আসো, তুমি তো ছাবার মধ্যে ঢুকে slot গেছো যখন দেখতে প্রায় পাচ্ছি। বুক শেষ, মানে আর লোক নিতে পারছি না, সেই সময়টাতে ও মানে বলছে দাদা আমি ছুটিটা এই পেলাম কি ওই পেলাম। সবাই একমাত্র আমাদের যে এই যে করে ওই যে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে এই যে এই ছেলেটা, সবাই সত্যি কথাই বলে, ঠিক আছে। না ও তো তাই বলে, হ্যাঁ, ও তাই ও তাই ও বলে। তো তাই বলে কেস টেসও খেয়ে গেল তার। না এই যে না, না, গড় ঠিক সে আছে। দেখো, এই যে না, গড় না, সে না, দেখো, মানে তুই আমার মানে জিনিস বল। চুলটা এমন কেটে এসছে যাতে ব্লগে ওকে চিনতে বাঙালির না প্রতি পারে। ভালোবাসা আমাদের সবার আছে, কিন্তু এই গরমে অ্যাডভেঞ্চারাস বাঙালির লোগো বুকে নিয়ে একটা কালো জামা পরে ঘুরছে কিন্তু ছেলেটা। একদম ভাই, একদম ভাই। এটা কিন্তু বলতে হবে, বুকে এই adventurous সাহসটা আমরা কেউ করতে পারিনি, দেখ আমরা কেউ এই সাহসটা করতে পারি। বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH34 দুপুর 11:52। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। আর আমাদের নেক্সট স্টপ হতে চলেছে ফারাক্কা। এই যে আমাদের লিড যাচ্ছে, যদিও এবার লিডের আগে বেশ কয়েকজন চলে গেছে, একজনকে লিড বানিয়ে পাঠানো হয়েছে, তো তাকে কেউ এখন ওভারটেক করতে পারবে না, আমরা গিয়ে তাকে ধরবো। আমাদের বান্টু যখন লিড রয়েছে, বান্টু গিয়ে ওকে ধরবে, তারপরে বান্টু লিড করবে। এইসব সিস্টেমেই চলছে সব কিছু। ও মাই গড, বক উড়ে যাচ্ছে উপর দিয়ে, আর তার সাথে দুপাশে এরকম সুন্দর ক্ষেত। এই ক্ষেতের উপর আমি একটুখানি লোভী বলতে পারো, এরকম সবুজ ক্ষেত লোভী আমি। যখনই দেখি আমার ক্যামেরা অটোমেটিক্যালি অন হয়ে যায়। হয়তো তোমাদের একবার দেখাই ভিডিওতে, কিন্তু আমি এই ক্ষেত নিয়ে অন্তত 4-5 বার কথা বলি। মোরগ্রাম ক্রস করলাম, মোরগ্রাম, পেছনে মোরগ্রামের জাংশন ছিল, মানে বর্ধমান দিয়ে কেউ যদি আসতে চায় তাহলে মোরগ্রাম দিয়ে NH34 বা NH12 কানেক্ট করতে পারে। সত্যি বলছে খুব জোরে হাওয়া চলছে, বাইককে পুরো হিলিয়ে দিচ্ছে। এ দেখো সামনে ওদের ওই টেল ব্যাগটা দেখলে বুঝতে পারবে, পুরো উড়ছে, এত জোরে হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা পুরো হালকা, গরম গরম হালকা। বাইরে প্রায় 45 ডিগ্রি টেম্পারেচার, আর এই 45 ডিগ্রি টেম্পারেচারে লু খেতে খেতে আহিরন ব্রিজ ক্রস করছি আমরা। আহিরন ব্রিজ হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি রাস্তার একটা ব্র্যান্ড বলতে পারো, একটা ব্র্যান্ড। এই ব্রিজটা দেখলেই মনে হয় যে ফারাক্কা চলে এসেছি। ফারাক্কার ল্যান্ডমার্ক বলতে পারো আহিরন ব্রিজ। পূর্বাশা হোটেলের সামনে জায়গাটা আজকে পুরো আমরাই নিয়ে নিয়েছি। ফারাক্কা পৌঁছে গেছি, কটা নাগাদ পৌঁছেছি আমরা? 1:07 বান্টুরা পৌঁছেছে, আর আমরা পৌঁছেছি হচ্ছে 1:15 ওরকম। এই সেই পূর্বাশা হোটেল, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময় এখানে আমরা করি লাঞ্চ। এবারও তাই করবো। অলরেডি সবাই একসাথে যেতে খেতে পারবে না, জায়গা একটু কম আছে মনে হয়, তাই জন্য কিছুজন খেতে বসে গেছে। অভিষেক খেতে বসে গেছে, অভিষেক পাঁপড় আর ডাল খাচ্ছে। পাঁপড় ডাল? পাঁপড় না ওটা, ও রুটি। সৌভিক কি খাচ্ছে? ভাত আর মাছের ঝোল দিয়ে। সব কি মাছ ভাত? চিকেন কেউ নেই, সব মাছ ভাত। এদিকেও মাছ ভাত, সবাই মাছ ভাত। আমি এখানে কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট। 9টা-10টার সময় যে একটা প্রবল একটা গরমে আমরা ছাওয়ায় দাঁড়িয়েছিলাম, হাঁটা মারার পর বেরোনোর সময় দেবুদা মানে সেই উড়ন্ত হাওয়ায় এরকম ভেলকি দিতে দিতেই বেরিয়ে গেছে, ঠিক আছে। জ্যাকেট ঠান্ডা লাগছে, এবং ওইখানকারই একটা লোক বলে দাদা তোমাদের এখানে একটা জ্যাকেটটা ফেলেই চলে গেল তো। জ্যাকেটটা তুলে বেরোতে দেখি ফোন, দেবুদার ফোন। আরে আমার জ্যাকেটটা ওখানেই রয়ে গেছে, আমি দেবুদা নিয়ে আসছি। আচ্ছা, আজকে আমাদের লাঞ্চে রয়েছে হচ্ছে ভাত, ডাল, তার সাথে ভেন্ডি ভাজা, পটল, আলু ভাজা, আর আমার মাছ রয়েছে। বাকি কেউ মাছ খাচ্ছে না। সৌরভ ভেজ খাচ্ছে, তুইও ভেজ খাচ্ছে। দুটো সৌমদ্বীপ পাশাপাশি খেতে বসেছে। হ্যাঁ, দুটো সৌমদ্বীপ পাশাপাশি খেতে বসেছে। সৌমদ্বীপের আজকে দায়িত্ব প্রচুর রয়েছে। কিরকম শুট হচ্ছে? খুব ভালো, ভালো কন্টেন্ট হবে।
আর কন্টেন্ট এই দুটোকে নিয়েও কিন্তু এই দুটো কিন্তু কন্টেন্ট। বাইক নিয়ে গাড্ডা ফাড্ডার উপর দিয়ে আসছি, আরামসে চলে আসছে। মাঝে মধ্যে একটু পাটা দিয়ে যখন বুঝতে পারছি একটু চাপ হয়ে আছে তখন একটু চেপে দিচ্ছে আমার পিছন থেকে। আরে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে নাকি জানি না, ঘুমিয়ে পড়ছে 2-3 এমনভাবে উঠে গেছিল না, 2-3 বার এরকম হয়েছে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি। আর যে দুবারই হয়েছে দুবারই হচ্ছে গাড্ডা। এটা একটুখানি আমাদের সৌরভটা না একটু প্রেমিক আছে, প্রেমিক ঠিক বলা যাবে না, বলে ওটাকে হাজব্যান্ড আছে, নাম্বার 1 হাজব্যান্ড। না আবার এরকম মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছে না, এই হাজব্যান্ড নাম্বার 1 এরকম করে নিল কিছু ভুল হয়ে গেল না, ভুল হয়ে গেল না। তারপর আবার ঠিক হয়ে গেল। বাজে হচ্ছে দুপুর 2:53 আর আমরা বেরিয়ে পড়লাম ফারাক্কা থেকে। ফারাক্কায় যে পূর্বাশা হোটেল থেকে খেলাম সেখান থেকে 200-300 মিটারের মধ্যেই রয়েছে ফারাক্কা ব্যারেজ। আমরা এতজন রাইডার রয়েছি আজকে, কিন্তু খুব স্মুথ জার্নি হয়েছে। আমরা বেশ কিছুটা সময় নষ্ট করেছি, এখানে খেতে দাঁড়িয়েছি, আমাদের অনেকজন একসাথে ছিল, একসাথে সবাই বসতে পারেনি টেবিলে, দুটো ব্যাচে খেতে হয়েছে, তাই জন্য একটু লেট হয়েছে। তার সাথে মাঝখানে আখের রস খেতেও দাঁড়ানো হয়েছিল, এত গরম ছিল না, সবাই দাঁড়িয়ে পড়েছে। তো ফারাক্কাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফারাক্কা ব্যারেজের সুন্দর ভিউ নিতে নিতে এখন যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এদিকে গঙ্গা, এদিকে পদ্মা, পেছন দিকে ভাগীরথী। লাস্ট টাইম ফারাক্কা ব্যারেজের ভিডিওটা মানে ইনস্টাগ্রামে প্রচুর ভিউজ হয়েছে, প্রচুর ভিউজ। এখান দিয়ে ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস যাচ্ছিল, সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আমার ইনস্টাগ্রামে, আর প্রচুর ভিউজ হয়েছে, প্রচুর ভিউজ হয়েছে। রায়গঞ্জে আমাদের যে হোটেল রয়েছে তার ডিস্টেন্স এই যেখানে আমরা খেলাম পূর্বাশা হোটেল থেকে 120 কিলোমিটার মতো হবে। মাঝখানে মালদা পড়বে, মালদায় আমবাগানে একটু দাঁড়ানোর ইচ্ছা রয়েছে, ওখানে একটু ফটোশ্যুট করবো। সৌম্যদীপ খুব সুন্দর সুন্দর ফটো তুলে দেবে বলেছে আমাদের আমবাগানের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন দুপুর কালিয়াচক ক্রস করছি আমরা, 3:10 বাজে, অসুবিধা নেই। আমরা ন্যাংরা আমের বাগানে ঢুকে গেছি, মালদার বিখ্যাত ন্যাংরা আমের বাগান। কাঁচা আম হয়ে রয়েছে দেখা যাচ্ছে। আম আমরা ছিঁড়তে আসিনি, আমরা জাস্ট ফটোশ্যুট করতে এসছি এখানে। তোর নাম কি? তোর নাম কি? সৌরভ। তোর নাম? তোর নাম? বিল্টু মন্ডল। তোর নাম? আকাশ মন্ডল। সবাই মন্ডল? আরে বাবা, ভাই নাকি? 3 ভাই? আচ্ছা, তো ওদেরকে পেয়েছি, ওরা হচ্ছে এখানকার প্রো আর কি, আম চিনতে ওরা হচ্ছে প্রো। তো কোনটা কোন আম জানো? কি বলছিস? এটা হচ্ছে ন্যাংরা আম বলেছে, ন্যাংরা মানে ন্যাংরা। আর এইটা কি আম আছে? এইটা কি? গুটি। গুটি আম। গুটি আম হচ্ছে এটা। লোকনা। আচ্ছা, এটা হচ্ছে লোকনা আম। মালদা টাউন এদিকে ঢুকে যাচ্ছে আর মালদা বাইপাস চলে যাচ্ছে। আমরা যাচ্ছি মালদা বাইপাসের দিকে। এই যে দিকে বলতে মালদা বাইপাসে উঠেই গেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ যাক। এদিকে কোথায়? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা শিলিগুড়ি নর্থ বেঙ্গল যাচ্ছি আর কি। মালদা বাইপাস দিয়ে স্ট্রেট এখন আমরা রায়গঞ্জের দিকে যাব। রায়গঞ্জের ডিস্টেন্স এখান থেকে ওই ধরে নাও 60-65 কিলোমিটার মতো হবে। তবে পুরো টিম সামনে রয়েছে, ওরা একটু জল টল খাচ্ছে দাঁড়িয়ে। আমরা ওখানে পৌঁছাবো, মালদা বাইপাসে বেশ কিছু ভিডিওস নেব, তারপরে সামনের দিকে এগিয়ে যাব। মালদা বাইপাসে হচ্ছে ভিডিও। রায়গঞ্জ 22 কিলোমিটার, ডালখোলা 52, শিলিগুড়ি 182 আর রায়গঞ্জ বাইপাস চলে যাচ্ছে উপর দিয়ে। রায়গঞ্জ বাইপাস এখন অবধি খোলেনি, বাইকের জন্য একটুখানি ফাঁকা রয়েছে। তো যাই হোক, রায়গঞ্জ পৌঁছেছি, এখন বাজে বিকাল 5:35। লেভেল ক্রসিং ক্রস করে গেলাম। বাইপাসটা চালু হয়ে গেলে কিন্তু আর এই ভেতর দিকে ঢোকার কোনো দরকার নেই, যদিও আমাদের বাদশা হোটেল একদম ভেতরে রয়েছে।
দেখি রুমটা কি বলছে, কিরকম রুম। ওয়াও, ঠিকঠাকই রয়েছে। এটা হচ্ছে ডাবল শেয়ারিং রুম, তাই তো? ডাবল শেয়ারিং রুমটা ঠিক এরকম, এসি রয়েছে। 5:30 নাগাদ কিন্তু আমরা রায়গঞ্জে বাদশা হোটেলে পৌঁছে গেছিলাম। 5:35 একদম অ্যাকিউরেট বলতে হবে ওকে। তো হোটেলে পৌঁছে মোটামুটি রুম অ্যালটমেন্ট হয়ে গেছে। সৌরভ আর বান্টু মোটামুটি জানে কে কি রুম পেয়েছে। তো অভিষেকদের রুম হচ্ছে এটা, ডাবল শেয়ারিং রুম। তো এই রুমটা একটু জাস্ট দেখাতে চলে এলাম তোমাদেরকে। এই হচ্ছে ডাবল শেয়ারিং রুম। ট্রিপল শেয়ারিং আছে কিছু, আর সিঙ্গেল শেয়ারিংও রয়েছে, ডাবল শেয়ারিং রয়েছে। তো আমি একটা সিঙ্গেল শেয়ারিং রুমও তোমাদের দেখাচ্ছি। ডাবল শেয়ারিং রুমটা আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে ডাবল শেয়ারিং রুম। টিভি রয়েছে এখানে, একটা কাভার টাভার রয়েছে। ওয়াশরুমটা দেখি, এটা হচ্ছে ওয়াশরুম। অভিরূপ পেয়েছে হচ্ছে এখানে সিঙ্গেল শেয়ার। সিঙ্গেল শেয়ারিং রুমটা আমি একটুখানি দেখাই তোমাদের। এই হচ্ছে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে টিভি রয়েছে, ওখানে একটা উইন্ডো রয়েছে, এসি রয়েছে, ফ্যান তো রয়েছে, তার সাথে এখানে একটা কভার রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, বেশ সুন্দরই কিন্তু। তো অ্যাডভেঞ্চারাস বাঙালি আমাদের রুম প্রোভাইড করেছে, দেখো একবার। রুমটা বনি দেখাবে। বাকি রুম তো আমি দেখিয়ে দিয়েছি, সিঙ্গেল রুম গুলো দারুণ। ছেলেগুলো ব্যাগ রাখতে এসেছিল, ওরাই বলছে খুব ভালো রুম পাইছো। এদিকে দেখতে পাচ্ছ একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, ও মিনি ফ্রিজ, টিভি তো এদিকে রয়েছে, টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, ওখানে ব্যালকনি একটা আছে। ব্যালকনি দেখছি পরে। বাথরুমটা আগে দেখেন। ওয়াও, এই ডিম রে। টাড়াং 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 হচ্ছে ব্যালকনি। আচ্ছা, ব্যালকনি হচ্ছে এটা। রাত 12:28, আর আমরা প্রথমে ভেবেছিলাম যে 9টা 9:30 মধ্যে আছে ঘুমিয়ে পড়বো, কিন্তু আমরা তো আমরাই লাস্ট অব্দি লেট হয়ে গেছে। আমরা সবাই এখানে এখন গোল টিমের মিটিং করতে বসেছি। মানে মিটিংয়ে এই ডিসকাশনই হচ্ছে যে কি করে লেট হয়ে গেল। লেট হয়ে গেল বলতে আমরা যে টাইমে খাবারটা পাওয়ার কথা ছিল আমাদের, মানে ডিনার পাওয়ার কথা ছিল, সেটা একটু দেরি হয়ে গেছে পেতে। একটু না, অনেকটাই দেরি হয়েছে, যেটা আর কি কি বলবো আর কি। 9:30 ঘুমানোর কথা ছিল, 12:30 সময় ব্লগ শেষ করছি, এই হচ্ছে ঘটনা। আর সৌমদীপ রয়েছে, সৌমদীপ কিন্তু এবারে সমস্ত দায়িত্বে রয়েছে, আমাদের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সমস্ত দায়িত্ব নিয়েছে, তার সাথে এডিটিংও করছে আর কি। মানে প্রো তো তুমি সব ব্যাপারে প্রো, মানে প্রচুর হিডেন ট্যালেন্ট রয়েছে ওর মধ্যে। তো সেগুলো আমরা অল্প অল্প করে প্রমাণ পাচ্ছি আর কি। আর সৌমদীপের কাজ দেখতে গেলে কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির হ্যান্ডেলগুলো অবশ্যই চেক করতে হবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আগেও বলেছি। তোমাদের কাজটা কি বেরিয়ে একটুখানি বলে দাও যদি। অ্যাকচুয়ালি আমার নিজের পেজ আছে, ঠিক আছে, লেন্স অফ লাইট বলে। তো আমরা যত রকমের মিউজিক ভিডিও আছে, মিউজিক ভিডিও প্রোডাকশন, যে কোনো ভিডিও প্রোডাকশন থেকে শুরু করে পুরো ওয়েডিং সব কিছু কভার করি।